তোমার এই বারবার দিল্লি যাও না, আমি কিছুতেই বুঝতে পারছি না। ও কামান শোনায় না, তুমি সবসময় একই প্রশ্ন করো। আরে শোনায় না, তোমাকে তো আমি বলেছিলাম যে আমি দিল্লিতে কয়েকজন পার্টনার্সদের সাথে একটা নতুন কনস্ট্রাকশনের বিজনেস শুরু করতে চলেছি। রিল্যাক্স। আরে এর জন্য তোমায় বারে বারে দিল্লি যাওয়ার কি প্রয়োজন? এখানে তো ভালোই বিজনেস চলছে। আরে শোনায় না, সব ব্যাপারে তুমি ঝগড়া করো, একটু বোঝার চেষ্টা করো। আর এটা কি, আমার প্যাকিং এখনো হয়নি? তুমি কিন্তু জানতে আমি যাব, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। নিজের প্যাকিং নিজে করে নাও। একটা কাজও তুমি ঠিক করে করো না। দিল্লি কাজের জন্য যাচ্ছ তো? তাহলে এই সুইমিং কস্টিউম এখানে কি করছে? তুমি কি আমায় বোকা ভাবছো? আরে শোনায় না, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাব, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু সুইমিং করে নেব। এর মধ্যে তুমি কোথায় সমস্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ বেশ, তোমার যদি অপছন্দ হয় এ নাও, সরিয়ে রাখছি, ঠিক আছে? আরে না না, নিয়ে যাও, নয়তো তুমি ভাববে অকারণে সন্দেহ করছি। রিল্যাক্স। আমি জানি তুমি কোনোদিনও আমাকে অবিশ্বাস করবে না। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? দিশা এখনো এলো না। দিশা? তুমি বলনি তো দিশার সঙ্গে যাচ্ছে? আরে তেমন কিছু ব্যাপার নয়, শোনায় না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। আমি কোথাও যাচ্ছি না, আমি তো শুধু স্যারকে এই জরুরি ফাইলটা দিতে এসেছিলাম। এই নিন স্যার, এই ফাইলটা যেটা আপনি আনতে বলেছিলেন তার মধ্যে সব কাগজগুলো আছে যা আপনি আনতে বলেছিলেন। আর এই হলো আপনার টিকিট আর হোটেল বুকিং এর কাগজ। ঠিক আছে, আমি দেখে নেব, তুমি এখন এসো। ঠিক আছে স্যার, বাই ম্যাম। দিশা, তুমি না থাকলে আমি হয়তো এগুলো একা ম্যানেজ করতে পারতাম না। দিশা না থাকলে কি হতো তোমার? এমন কি কাজ করে ও তোমার? আর এসব কাজ তো কোনো পিয়নও করতে পারে, তাই না? তুমি ওর পজিশনটা কোনো ছেলেকে কেন দিচ্ছ না? আরে শোনায় না, তোমার এই কথাটা আমার দিল্লিতে বারবার মনে পড়বে। খুব ভালোবাসো না আমায় তুমি? তো আমায় তোমার সঙ্গে কেন নিয়ে যাচ্ছ না? তুমি জানো আমি এখানে কতটা একা হয়ে থাকি। পাক্কা, পরের বার যখন দিল্লি যাব তোমাকে আমি সাথে নিয়ে যাব, ঠিক তো? প্রমিস। তোমাকে ছুঁয়ে বলছি। তোমার শোনায় না, আমার ট্যাক্সি চলে এসেছে, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রেখো, টাইম মতো খাওয়া দাওয়া করো, ফোন করো কিন্তু প্লিজ। তুমিও সাবধানে থেকো। হ্যাঁ, মনীষ এক্ষুনি দিল্লির জন্য বেরিয়ে গেছে, আমিও একটু পরেই বেরোচ্ছি। ওদিকে সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আরে জিজ্ঞাসা করিস না ভাই, আজ তো আমার বউ আমাকে ধরেই নিয়েছিল। আরে আমার ড্রেসের সাথে সুইমিং কস্টিউমও দেখে নিয়েছে ও। ভাই অনেক কষ্টে ওকে মানাতে পেরেছি, সব দিকে ওর নজর আছে। এরপর থেকে সাবধানে পা ফেলতে হবে। আচ্ছা ফোনটা তুই রাখ, আমি পৌঁছে তোকে ফোন করছি। কি হলো স্যার, নিজের বউয়ের সঙ্গে কথা বলছিলে? তুমি মন দিয়ে গাড়ি চালাও, আমার কথা তোমাকে শুনতে হবে না। গাড়ি তো স্যার A1 চালাই, এমনিতে আমি কখনো উড়োজাহাজে চড়িনি। কেমন হয় স্যার ওটা? স্যার আমি তো উড়োজাহাজের ড্রাইভার হতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য আমাকে ট্যাক্সি ড্রাইভার বানিয়ে দিল। কিন্তু আমার এই অলোকাও কোনো উড়োজাহাজে থেকে কম নয়। এই অলোকাকে? স্যার ওটা তো আমার গাড়ির নাম। 1 মিনিট বাদিকে একটু দাঁড়াবে, একটা ছোট্ট কাজ আছে। হ্যালো স্যার, সিলেট নগরে পৌঁছেছি, কাস্টমার অপেক্ষা করছে। ব্যাস আমি 15 মিনিটে পৌঁছচ্ছি, 15 মিনিটে। স্যার এই আওয়াজটা কিসের থেকে হচ্ছে? আরে নিজের চরকায় তেল দাও, চুপচাপ গাড়ি চালাও। স্যার
আপনার ফ্লাইট কটার সময়? আমরা এয়ারপোর্ট যাচ্ছি না, এয়ারপোর্টের পাশে হোটেল গ্রিন লিলি, ওখানেই আমাকে নিয়ে চলো। স্যার ওটা তো 2 কিলোমিটার এগিয়ে। তো ভালোই তো হলো, এই সুযোগে তোমার অলকাও ফোকটে কিছু টাকা কামানোর সুযোগ পেয়ে গেল। স্যার ব্যাপারটা তা নয়, এয়ারপোর্টে কাস্টমার অপেক্ষা করছে। সেই কাস্টমারকে আমার তরফ থেকে সরি বলে দিও। স্যার এ নিন আপনার হোটেল গ্রিন লিলি। কত হলো? স্যার 450। স্যার চেঞ্জ তো নেই। কোনো ব্যাপার না, টিপস হিসেবে রেখে দাও। থ্যাংক ইউ স্যার। স্যার এই নিন আপনার চা। আপনার আর কিছু চাই? ঠিক আছে স্যার। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমার নাম রোশন কুমার, এখানে একটা ডিলাক্স রুম বুক করেছি আমি। হ্যাঁ স্যার, মিস্টার রোশন কুমার, রুম নাম্বার 301। স্যার এই নিন। এক্সকিউজ মি, আমার রুমের পাশে 302 বা 303 কি খালি আছে? কেন স্যার? না, যদি আমার ডিলাক্স রুমটা পছন্দ না হয় তাহলে আমি ওখানে শিফট হয়ে যাব। সরি স্যার, কোনো রুম খালি নেই। কিন্তু আপনি চিন্তা করবেন না, এখানকার সব ডিলার্স রুম একই রকম। আপনার আইডিটা দেবেন স্যার? শিওর, এই নিন। ততক্ষণে আপনি আপনার ডিটেলসটা লিখে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসুন স্যার, আমি আপনার জিনিসপত্র ঘরে নিয়ে যাচ্ছি। আসুন। একদম না, আমার পারমিশন ছাড়া আমার জিনিসে কে হাত দিতে বলেছে? সরো। স্যার ক্ষমা করবেন স্যার, কিরকম ফালতু লোক একটা, শুধু শুধু আমায় বকে দিল। রিল্যাক্সড। এবার 2 দিনের জন্য শান্তি শান্তি, না বউয়ের ঘিচ খিচ খিচ খিচ, না খিচ 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 খিচ। আমার জীবনটা অতিষ্ঠ করে রেখেছে আমার বউ। রিল্যাক্সড। এবার দেখা যাক টিভিতে কি চলছে। বাড়িতে বউ তো আমাকে রিমোট দেয়ই না, সারাক্ষণ নিজের পছন্দের চ্যানেল দেখছে। আমার তো প্রচন্ড জোর খিদে পেয়েছে, কিছু খাবার অর্ডার দিই। হ্যালো, একটা কাজ করুন, 1 প্লেট সেজওয়ান ফ্রাইড রাইস উইথ এক্সট্রা সস। থ্যাংক ইউ। প্রচন্ড গরম লাগছে, সাফোকেশন হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই এসিটা ঠিক করে কাজ করছে না। কে? আমি জিজ্ঞাসা করছি ওখানে কে? গুড মর্নিং স্যার। রুম সার্ভিস। এত ভালো গন্ধ। আরে কার জন্য নিয়ে যাচ্ছিস ভাই? আর এই 301 নাম্বার রুমে যে স্যার এসেছে তার জন্য। একদম পাগলা রে লোকটা, দেখিস 1 টাকাও টিপস দেবে না। ভাই এরকম বলিস না, আজ সকাল থেকে বউনি হয়নি। দেখে নিস ভাই, আজ তুই আর কিছুই পাচ্ছিস না। তুই সব ফালতু কথাই বলে যাস। রুম সার্ভিস। আমি জিজ্ঞেস করছি কে ওখানে? দেখো, আমাকে ভয় দেখানোর একদম চেষ্টা করবে না। আরে আমাকে পাগল মনে করো নাকি? এবার কার সাথে কথা বলছে? তোকে আমি ছাড়বো না। এ দেখ দেখ, আমার হাতে কিন্তু বন্দুক আছে, আমি কাউকে ভয় পাই না।
শুট করে দেবো, শেষ করে দেবো আমি। সামনে আয়, না হলে কিন্তু গুলি চালাবো আমি। কি হলো? ভেতর থেকে গুলি চালানোর আওয়াজ আসছে। তুই এখানেই দাঁড়া, আমি সিকিউরিটি গার্ডকে ডেকে আনি। আপনারা প্লিজ এখানে দাঁড়ান। আরে এটা কিসের আওয়াজ? স্যার সামনে আসবেন না, এই রুমটা থেকে গুলি চালানোর আওয়াজ আসছে। আপনি সামনে যাবেন না। গুলি চলছে? রিয়েল গুলি। বেরো বলছি। রমেশ, রমেশ এটাই সেই দরজা। শেষ করে দেবো তোকে। এখনো গুলি চলছে? হ্যাঁ, 10-15 সেকেন্ড পর পর। জানি না কত ক্ষতি করে দিল লোকটা ভেতরে। আরে তুমি ক্ষতি নিয়ে চিন্তা করছো? যদি কাউকে মেরে ফেলে তাহলে? কিন্তু স্যার তো রুমে একা ছিলেন। ঠিক আছে, তোমরা পিছিয়ে যাও, আমি দেখছি। শেষ করে দেবো তোকে আমি। আমার হাত থেকে জলি, বাঁচতে পারবি চাবিটা দে। না, বাঁচতে পারবি না। শেষ করে দেবো তোকে আমি। রমেশ, রমেশ, এই হোটেলে এসে খুব বড় ভুল করে দিয়েছি আমরা। চলো চলো বাড়ি যাই আমরা, হ্যাঁ, বাড়ি চলো যাই। চলো 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 চলো। আমি সিআইডি কে ফোন করি। এবার কি হবে? আরে সিআইডি আসার আগে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো চলো তাড়াতাড়ি করো। সিআইডির হাত থেকে ছাড়া পাওয়া সহজ নয়, অসম্ভব। আরে তুমি এসব খারাপ কথা কেন বলছো? তুমি একটা কাজ করো, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাও। আর শোনো, আমাকেও ফোন করবে না, আমি তোমাকে নিজের থেকে ফোন করব, ঠিক আছে? এক মিনিট দেখি আপনারা সরুন। আমাদের সাথে স্যার, যান। দিন। এই রুম থেকে গুলির আওয়াজ আসছিল, আর একটা গুলি তো আমাদের বাহাদুরগড় রমেশেরও গা লেগে বেরিয়ে গেল। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, তাড়াতাড়ি আসুন। এইদিকে। হ্যাঁ স্যার, এটাই 301। এখানে মিস্টার রোশন আছেন। আচ্ছা একটা কথা বলুন, এই রুমটায় ঢোকার এবং বেরোনোর এই দরজা ছাড়া আরো কি কোনো রাস্তা আছে? কোনো জানলা দিয়ে ভেতরে বা বাইরে আসা যায়? ভেতরে কি কোনো দরজা টরজা আছে বাথরুম টাথরুমে? স্যার, এটা একটা ইন্টারকানেক্ট রুম 302 থেকে, আর একটা দরজা 302 তে আছে। এই 302 এখন কে আছে? মিস্টার কুমার আছেন, কিন্তু উনি এখন হোটেলে নেই। দেখ, খেয়াল রেখো। স্যার, একটা কাজ করো, ওদের ম্যানেজারকে ডাকো আর আমাদের লোককেও। সরি, ম্যানেজারকে ভিতরে ডাকো। মিস্টার রোশন, স্যার ওনার কি হয়েছে? মনে হচ্ছে একে কেউ গুলি করে মেরেছে। একটা কাজ করুন, আমার মিস্টার রোশন আর মিস্টার কুমারের তাদের দুজনের ডিটেলসটা আমার চাই এই মুহূর্তে। যান। ঠিক আছে স্যার। এই রুমটা খুব ভালো করে দেখো, প্রতিটা ইঞ্চি চেক করো। স্যার, হ্যাঁ, এই ঘরটায় অনেকগুলো গুলি চলেছে। স্যার, 7টা বুলেটের সেল পেয়েছি। 7টা বুলেট চলেছে এখানে। তাহলে এই দেখো, এই সেই গান। জানি না এই গানটা কার, এটা রোশনের নাকি অন্য কারো। দেখো শ্রেয়া, এর মধ্যে হয়তো 5টা বুলেট থাকার কথা। কিন্তু স্যার, অবাক লাগছে যে সব গুলিগুলো একদিকে চালানো হয়নি, বরং এই ঘরটার চারিদিকে গুলি চালানো হয়েছে। ওই দেখুন স্যার। কিন্তু স্যার, খুনি দেওয়ালে কেন গুলি চালাতে গেল? স্যার, আমার ঘটনাটা এমন নয় তো যে রোশন নিজেকে রক্ষা করার জন্যই গুলি চালিয়েছিল? হতে পারে। একটা কাজ করো, বডিটা খুব ভালো করে চেক করো, দেখো ওর জামা কাপড়ে আইডেন্টিফিকেশন মার্কস কিছু পাওয়া যায় কিনা।
এই দেখুন স্যার, একই লোকের দুটো ড্রাইভিং লাইসেন্স। তার মানে হ্যাঁ স্যার, এই দেখুন, একটা মনীষের নামে আর দ্বিতীয়টা একই রোশনের নামে। মনীষ আর রোশন? স্যার, প্যান্টটা তো মনীষের নামেই। স্যার, তার মানে এই লোকটা নিজের পরিচয় লুকোতে চেয়েছিল। হ্যাঁ, স্যার এই যে ডিটেলস। আচ্ছা ম্যাডাম, এই ফ্লোরে আর কজন গেস্ট আছে? সবার লিস্ট চাই আমার। এই ফ্লোরে তো স্যার 4টে বুকিং ছিল, আর তাদের মধ্যে এখন কেউ নেই, আর সবার ফোনও বন্ধ। তাহলে গেল কোথায়? আমি বলতে পারবো না। এটা হয়নি তো আবার বাকি গেস্টরা নকল নাম দিয়ে এখানে রয়ে গেছে আপনাদের এই ফ্লোরে? আপনি কি জানেন আপনার এই গেস্ট আপনাকে নকল আইডি দিয়েছিল? ওনার আসল নাম রোশন না, ওনার নাম মনীষ। ম্যাডাম, আপনি হোটেলের বিজনেসে আছেন, আপনার তো এই কাজগুলো একটু সতর্কভাবে করা উচিত। ক্ষমা করবেন ম্যাম, হয়তো আমি দেখতে ভুল করেছি। ভুল হয়ে গেছে। স্যার, দেখা যাচ্ছে যে সব জানলাগুলোই এখানে বন্ধ আছে। তার মানে অপরাধী ভিতরে এসেছে এই কানেক্টিং দরজা দিয়ে অথবা মেইন ডোর দিয়ে। আর মিস নেহা, আরো একটা কাজ, আপনাদের এই ফ্লোরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটার ফুটেজ আমি দেখতে চাই। নটা থেকে 11টার ফুটেজ কোথায় গেল? হ্যাঁ, কেউ হয়তো সকালে 9টা থেকে 11টা সব ফুটেজ মুছে দিয়েছে, আর সেই সময় হয়তো 3rd ফ্লোরে সবাই এন্ট্রি নিয়েছে। এবার বুঝেছি। এর মানে আপনার হোটেলে এইসব কিছু হচ্ছে, তার পেছনে আপনাদের হোটেলের লোকও জড়িত। হোটেলের লোক কেন এরকম করবে? ম্যাডাম, ফুটেজ তো কেবল কোনো ভিতরের লোকই মুছে দিতে পারে, আর হতে পারে সেটা হয়তো আপনি নিজেই। না স্যার, আপনি এসব কি বলছেন? আমি এগুলো কেন করব? কেন করতে পারেন না? ঘরটা আপনার, এই ঘরের সমস্ত কন্ট্রোল আপনার হাতে, সবকিছুই করতে পারেন আপনি। না স্যার, কিন্তু 1 মিনিট, আপনি সত্যি কথা বলছেন না মিথ্যে, সেটা এবার এসিপি স্যারই বুঝে নেবেন। স্যার, হ্যাঁ, স্যার জানা গেছে সব মিলিয়ে প্রায় 7টা গুলি চলেছে। 5টা লেগেছে এই ঘরের দেওয়ালে, একটা লেগেছে মনীষের, আর একটা বাইরে মেইন ডোরে। আর 5টা অবশিষ্ট আছে ম্যাগাজিনে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, কি জানতে পারলে? সিসিটিভি ফুটেজ পেয়েছো? সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি স্যার, কেউ ঠিক ওই 2 ঘন্টার ফুটেজ মুছে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? আসুন স্নেহা ম্যাডাম, এদিকে আসুন। এসব কি হচ্ছে আপনাদের হোটেলে? বলুন কে করেছে এটা? আমি কিচ্ছু জানি না স্যার এই ব্যাপারে। কেন আপনি জানেন না? একই হোটেলের আপনি ম্যানেজার, আপনি জানেন না কেন বলছেন? কে এটা করেছে? স্যার আমি জানি না। একটা কথা বলুন, এই রোশন, মানে আমি বলতে চাইছি মনীষ, ও কি আগেও এখানে এসেছিল আপনাদের হোটেলে? হ্যাঁ স্যার, মিস্টার রোশন আগেও অনেকবার এই হোটেলে এসেছেন, আর অন্তত মাসে 2বার করে তো থেকেছেন, কিন্তু আগে কখনো এরকম হয়নি। আবার সেই এক কথা, এরকম ঘটনা আগে ঘটেনি। হ্যাঁ, আর ওই 4টে লোক যারা এই ফ্লোরে স্টে করতো তারা কোথায়? স্যার ও প্রায়শই যখন মিস্টার রোশন, আমি বলতে চাইছি মনীষবাবু যখন আসতেন তখনই ওরা আসতো, আর আশেপাশের কোনো রুমই নিত। আচ্ছা, মনীষ যখন আসতো তখন সেই উপলক্ষে আরো 4 জন আসতো আর আশেপাশের রুমগুলো নিত, কারণ এরা একে অপরকে চিনতো। এই কথা আপনি আমাকে এক্ষুনি বলছেন, এক্ষুনি বলছেন আপনি। শ্রেয়া, নিয়ে যাও একে বিউরোতে, সব জানা যাবে। না, আমি কিচ্ছু করিনি। চলুন, সব জানতে পারবো আমরা, চলুন। স্যার, এই মনীষ তো এই শহরেই থাকে নাকি? তাহলে ওর কোন প্রয়োজনটা পড়েছিল মাসের মধ্যে দুবার হোটেল বুক করার? সেটা তো ফেডরিক মনীষের বাড়ির লোকরাই বলতে পারবে যে মনীষ মাসে 2বার করে এখানে কেন এসে থাকতো। আর ওই 4টে লোকের পরিচয়ই বা কি, সেটারও খবর আমাদের নিতে হবে। মনীষ গ্রিন লিলি হোটেলে ছিল, কিন্তু ও আমায় বলে গিয়েছিল যে ও দিল্লি যাচ্ছে। নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর কেউ ওকে জোর করে ওই হোটেলে নিয়ে গিয়েছিল। এমন কিছুই ঘটেনি। এই দেখুন,
নকল আই কার্ড। আপনার হাজবেন্ড স্বেচ্ছায় ওই হোটেলে গিয়ে উঠেছিল রোশন নাম নিয়ে। এত বড় মিথ্যে বলেছে। শুধু এটুকুই নয়, মনীশবাবু এই হোটেলে মাসে অন্তত 2 বার থাকতেন। আর এই একই ব্যাপার গত 6 মাস ধরেই চলছিল। আমি কি বলতে পারি এই ব্যাপারে? আপনারা সিআইডির লোক, আপনারাই বলুন ও এমনটা কেন করলো। আপনার হাজবেন্ডের কি কোনো অন্য মহিলার সাথে কোনো রকম সম্পর্ক? আমি অনেকবার জিজ্ঞেস করেছি ওকে। ও সব সময় আমায় বলেছে যে ও শুধু আমায়ই ভালোবাসে। আচ্ছা, ওনার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? এরকম কোনো কিছু নয়। আর কেউ ওকে কেন মারতে চাইবে? একটু মন দিয়ে দেখুন তো, এই দুজনের রুম মনীশবাবুর রুমের একদম পাশেই ছিল। এরা তো রোহিত আর প্রভাত। রোহিত আর প্রভাত? হ্যাঁ, কিন্তু এরা তো রবি আর বিবেক বলছিল। না, ওরা রোহিত আর প্রভাত মনীষের ছোটবেলার বন্ধু। ওরাও কি ওই হোটেলেই ছিল? হ্যাঁ তো, মনীশবাবু যে হোটেলে থাকতেন এরা দুজনও ওই ফ্লোরে নিজেদের রুম বুক করতো। অদ্ভুত ব্যাপার তো। ওরা মনীষকে মারতে পারে না। ওরা তো মনীষের ছোটবেলার বন্ধু। ওদের ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে আপনার কাছে? রোহিত তো কিছুদিন আগে নতুন জায়গায় শিফট করেছে। রোহিতের অ্যাড্রেস নেই, প্রভাতের আছে। তুমি বাড়িতে আছো? তুমি দিল্লিতে গেছিলে না? হ্যাঁ, কিছু জিনিস ফেলে গিয়েছিলাম, সেটা নিতেই বাড়িতে ফেরত এলাম। এখনো কিছুদিন বাইরে থাকতে হবে। যদি কেউ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি বিদেশে আছি। তুমি জানো না কবে আসবো। তুমি বিদেশে যাচ্ছ? আরে আমি যাচ্ছি না, কিন্তু তুমি এটাই বলো। দেখো, আমায় সব সত্যি করে বলো। তুমি কোনো গন্ডগোল করনি তো? কেউ আসলে বলে দিও আমি বাড়িতে নাই। সব কি হচ্ছে? মিস্টার প্রভাত বাড়িতে আছেন? আগে না, কিন্তু আপনারা? আমরা ম্যাম সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমার স্বামী কোনো খারাপ কাজ করেননি তো? এটা জিজ্ঞেস করুন যে আপনার স্বামী কি ভুল করেননি। ভুল নামে হোটেল গ্রিন লিলিতে ছিলেন, যেখানে ওনার বন্ধু মনীষ খুন হয়েছে। খুন? হ্যাঁ। চলো বাইরে চলো। আমি তোমায় বলছি চুপচাপ বাইরে চলো। ধরিয়ে দিলেন আমাকে? আরে স্যার, ইনি তো এখানেই আছেন। আসুন, আপনার একটু সেবা শুশ্রূষা আমরাও করি। গুড আফটারনুন সালুকে স্যার। ভেরি গুড আফটারনুন সারিকা দেবী। এটা কি ব্যাপার অভিজিৎ? সালুকে কে গুড আফটারনুন আর ভেরি গুড আফটারনুন সারিকাকে? হ্যাঁ, এই ভেদাভেদটা কেন? আসলে ডক্টর সালুকে যে বেশি ইনফরমেশন দেয় তার সঙ্গে সিআইডি সম্পর্ক একটু বেশি ভালো হয়। তবে ঠিক আছে, সূত্র তো পেয়েই যাবে। তাহলে আমার কি দরকার? আমি যাই। আরে স্যার, আরে সালুকে স্যার, সালুকে স্যার, স্যার আপনি তো রেগে গেলেন দেখছি। তাহলে আবার কি করবো? এটা অভিজিৎ স্যারের, উনি এটা বলতে চাননি। তাহলে কি বলতে চেয়েছে? কি বলি, মানে অভিজিৎ স্যার বলতে চেয়েছিলেন সারিকা ম্যাডাম না সূত্র দেন, কিন্তু আসল পোক্ত প্রমাণকে দেয় আপনি দেন। গুড বয়, গুড বয়। তাই না অভিজিৎ স্যার? এই বলতে চেয়েছিলে তুমি? হ্যাঁ একদম ঠিক স্যার। ও আসলে স্যার এসব বাদ দিন, আমাদের এখানে ডেকেছেন কেন সেটা বলুন। কোনো ইমার্জেন্সি আছে নাকি? আসলে তো এই গুলিটার ব্যাপারে বলছিলাম। মানে যেটা মনীষের লেগেছিল? ঠিক কথা। এই যে গুলিটা মনীষের শরীর থেকে পাওয়া গেছে, তোমরা জেনে খুব আশ্চর্য হবে যে এই গুলিটা এই বন্দুকটা থেকে ছোড়া হয়েছে, যেটা তোমরা ঘর থেকে পেয়েছিলে। হয়তো মনীষেরই বন্দুকটা। স্যার, এটাও তো হতে পারে যে এই বন্দুকটা খুনির, আর তাড়াহুড়োর চোটে ও বন্দুকটা ওখানেই রেখে গেছে। না শ্রেয়া, এরকম হওয়ার চান্সেস খুব কমই থাকতে পারে, কারণ এই গানে যে ফিঙ্গারপ্রিন্টসের ছাপ পাওয়া গেছে সেটা মনীষেরই। আর যদি তোমরা এই গুলিটাকে ভালো করে দেখো তো এটাতে তোমরা একটা মার্কস দেখতে পাবে, ব্লাড মার্কস। এরকম দাগ তো তখনই হয় যখন গুলিটা রিবাউন্ড হয়ে যায়, মানে কোনো
শক্ত কিছুর গায়ে ধাক্কা খেয়ে গুলিটা ফিরে আসে, মানে মুভমেন্টটা চেঞ্জ করে। একদম ঠিক অভিজিৎ, আর এই ঘটনাই গুলিটার ক্ষেত্রে ঘটেছে। গুলি কোথাও গিয়ে ধাক্কা মেরেছে, তারপরেই এর লক্ষ্য বদলে গেছে। মানে মনীষ গুলি চালিয়েছিল আর গুলিটা ধাক্কা খেয়ে দেওয়ালে লেগে ওর দিকেই ফিরে আসে, আর নিজের চালানো গুলি থেকেই মনীষের মৃত্যু হয়। স্যার কিন্তু হোটেলের রুমে আমরা আরো যে গুলি পেয়েছি সেগুলো কি? ওই সব কটা গুলি এই বন্দুকের, এই বন্দুকটা থেকে ছোড়া তার হয়েছে। মানে সমস্ত গুলি মনীষই চালিয়েছে? মানে ওই ঘরে আর কেউ ছিলই না? এরকম তো মনে হচ্ছে না, এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। হতে পারে যে খনির কাছে দেশি বন্দুক ছিল, যার ভেতর থেকে শেল বেরোয় না। 1 মিনিট। হ্যাঁ সন্দীপ, বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি 4টের সময়। ওকে বাই। সন্দীপ, তুমি জানো না? না। সিরিয়াসলি তুমি জানো না? মাই গড, কি করছো সারিকা? হ্যাঁ? তুমি অভিজিৎকে সন্দীপের ব্যাপারে কিছু বলনি? ইটস ব্যাড, ইটস ব্যাড। স্যার আমি কি করি, আমি কোনো সুযোগই পাইনি। আরে কি সুযোগ পাওনি? এটা কোনো কথা হলো? তাহলে এখনই বলে দাও। বল বলো। আরে সন্দীপটা কে? ও সেন্ট্রাল ল্যাবে কাজ করে, ডিএনএ রিপোর্টস এসব নিয়ে। ওখানেই তৈরি করে দেয় আমাদের রিপোর্টস। আচ্ছা আচ্ছা, ওর কথা বলছো? আমার তো মনে হলো যে কি ভাবলে তুমি, কি ভাবলে? না, আমার তো মনে হলো না, মানে আমি জানতাম না তো যে সন্দীপটা কে, তাই আর কি। জানতো না বেচারা। নাও রিল্যাক্স, রিল্যাক্স। জেনে গেছো, এবার রিল্যাক্স। অ্যাকচুয়ালি ওই মনীষের কিছু রিপোর্টস আসার বাকি আছে, তো ওটাই আনতে যাচ্ছিলাম 4টের সময়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমারও ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। সারিকা দেবী, আপনি সন্দীপের সঙ্গে দেখা করে নিন, ততক্ষণ আমরা রোহিত আর প্রভাসের সঙ্গে দেখা করে আসি। তোমরা সত্যি করে বলো আসল ব্যাপারটা কি? হ্যাঁ এটাই তো আমরাও জানতে চাই, আসল ব্যাপারটা ঠিক কি। স্যার কি ব্যাপার বলুন তো স্যার। আর হ্যাঁ স্যার, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাদের মতন ভদ্রলোকেদের সিআইডির কিসের দরকার। স্যার এই ভদ্রলোকেরা বেশ ভালোই মজা করতে পারে দেখছি। স্যার কি ধরনের মজা স্যার? মনীষকে চেনো? মনীষ? আরে মনীষকে তোরা চিনবেই নিখিল, সেই জন্যই তো মাসে 2বার ওর সঙ্গে গিয়ে ওই হোটেলেই থাকতো ওরা। প্রশ্ন এটাই যে মনীষকে খুন কেন করলে তোমরা? খুন? আমার স্বামী খুন করেছেন? এটা কি বলছেন স্যার? আমি মনীষের খুন করিনি স্যার। করিনি তাহলে স্যার। গুলির শব্দ শুনে হোটেল থেকে পালিয়েছিলে কেন? তার মানে দিল্লি যাওয়ার বাহানায় তোমরা হোটেলে গেছিলে? কি করছিলে ওখানে? এরা না শুধু হোটেলে থাকতো, বরং নিজেদের ভুল পরিচয় দিত, নকল আইডেন্টিটি। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার কাছে যদি বেল না থাকতো না, বুঝিয়ে দিতাম আমি এক্ষুনি। স্যার 1 মিনিট, স্যার আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার। বলো। স্যার যদি খারাপ না ভাবেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস করো, কি ব্যাপার? স্যার আপনার কি বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। কেন? তাহলে স্যার আপনি একদমই বুঝতে পারবেন না একজন স্বামীর ব্যথা। স্যার সারাদিন কাজ করো, আর যখন পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফেরো তখন বউয়ের অভিযোগের এই এত বড় একটা লিস্ট। স্যার সেই জন্য আমরা 3 জন বন্ধু মাসে 1-2 বার হোটেলে দেখা করতাম স্যার। স্যার একটু চেঞ্জ হতো, বদল আসতো, আর নিজেদের মধ্যে একটু গল্প স্বল্প করতাম, ব্যাস স্যার। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তোমরা গল্প করতে করতে মনীষকে খুন করে ফেললে? না স্যার, আমরা কেন মারবো মনীষকে স্যার? ও তো আমাদের বন্ধু। যদি মনীষ আপনাদের বন্ধুই ছিল তাহলে আপনারা হোটেল থেকে পালালেন কেন? স্যার আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর বাড়িতে আবার পা ফেলে দেখো। এতদিন তো আমার ভালোবাসার রাগ দেখেছো, কিন্তু এবার তুমি আমার আসল রাগ দেখতে পাবে। আর হ্যাঁ রোহিত, তুমিও বাড়িতে ঢুকতে পারবে না। এবার নিজের যতটা আয়ু আছে সবটা ওই হোটেলেই কাটিয়ে দিও। সব জিনিস আমি তোমার ওখানেই পাঠিয়ে দিচ্ছি। এই চলো চলো, থাকতে দাও এদের এখানে। স্যার দেখলেন, আপনি দেখলেন স্যার আমাদের বউরা আমাদের সাথে কতটা খারাপ ব্যবহার করে। আরে দেখো দেখো দেখো, এগুলো তোমাদের বাড়ির ব্যাপার, তোমরা নিজেরা এগুলো মেটাও। তোমরা শুধু এটা বলো যে মনীষের সঙ্গে কারো শত্রুতা ছিল। না স্যার, ও কোনো শত্রুর কথা আমাদের কোনোদিন বলেইনি। না তো। আচ্ছা তাহলে এই কুমারটা কে? কুমার? এই কুমার কে? কুমার কে জানে? কে কুমার? এই লোকটা রুম নাম্বার 302 ছিল, মনীষের একদম পাশের রুমটা। স্যার আমরা কোনো মিস্টার কুমারকে চিনি না স্যার। আমাদের তো কোনো বন্ধুও নেই যার নাম কুমার। সত্যি বলছি স্যার। 1 মিনিট। হ্যালো সারিকা, বলো। আচ্ছা আচ্ছা, সন্দীপের ওখান থেকে রিপোর্ট নিয়ে চলে এসেছো?
হ্যাঁ অবশ্যই যাচ্ছি। হ্যাঁ সারিকা দেবী, সন্দীপ বাবু আমাদের জন্য কি খবর পাঠিয়েছেন? এমন খবর যে এই কেসটার মোড়ই ঘুরিয়ে দেবে। এমন কি খবর আছে যেটা কেসের মোড়টাই ঘুরিয়ে দেবে? কি বলেছে? ওই কথাটা হলো মনীষের মৃত্যুর ব্যাপারে আসল কারণ, যেটা এখন জানা গেছে। আসল কারণ? স্যার, মনীষের মৃত্যু তো গুলি লাগার কারণে হয়েছিল। এইটাই তো গন্ডগোল শ্রেয়া, আমরা একদম ধোঁকা খেয়ে গেছি। মনীষের মৃত্যু গুলি লাগার কারণে হয়নি, এর মৃত্যুর কারণ প্রেস্টোজেন কার্বাইড। এস্ট্রোজেন কার্বাইড? এটা আবার কি? খুব ভয়ঙ্কর কেমিক্যাল, এমন কেমিক্যাল যে মানুষ যদি একবার ছুঁয়েও ফেলে, একটুখানি ছুলেই তার মৃত্যু নিশ্চিত। আর এই বিষটা মনীষের শরীরে গেছে ওর বুড়ো আঙ্গুল থেকে। এই আঙুলের ওপর যেখান দিয়ে বিষটা ছুঁয়েছিল সেখানকার চামড়াটা পুড়ে গেছে। ডাক্তারবাবু, এই বিষটা শরীরে ছড়াতে কতক্ষণ লাগে? এমনিতে তো ওই বিষটাকে ছোঁয়ার পর মানুষের মৃত্যু হতে 10 মিনিট সময় নেয়, কিন্তু এই 10 মিনিট সেই মানুষটার জীবনের মধ্যে ভয়ঙ্কর 10 মিনিট হয়। ও ঘাবড়াতে শুরু করে, ভয় পেতে থাকে, ওর হ্যালোসিনেশন শুরু হতে থাকে। ঘরের মধ্যে কেউ নেই অথচ সে মনে করতে থাকে ঘরে কেউ আছে। আর এই ঘাবড়ানোর কারণে ও কি করে সেটাও নিজেও জানে না। আচ্ছা আচ্ছা, তাহলে ওই সময় মনীষের রুমে কেউ ছিলই না, আর হ্যালুসিনেশনের জন্য ওর মনে হচ্ছিল রুমে কেউ আছে আর সে ওকে মারতে চাইছে। নিজেকে বাঁচানোর জন্য ও গুলি চালায়, আর সেই গুলি কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে ওর বুকে এসে লাগে। কিন্তু ও গুলিতে মারা যায়নি, মারা গেছে বিষের কারণে, তাই তো? এক্স্যাক্টলি। আর এই বিষ কোন জিনিসটা ছোঁয়ার কারণে ও শরীরের মধ্যে এসেছে সেটার হদিশ আমরা বার করে নেব। বস, এটা তো জানা গেছে যে মনীষের শরীরে বিষ আঙুলের মাধ্যমে ঢুকেছে। এখন একটা কাজ করছি যে এই পুরো ঘরটায় স্প্রে করে দেখছি, আর এই স্প্রের কারণে ঘরের যে জায়গাটা গোলাপি হয়ে যাবে ধরে নেবে যে সেটাই। ঠিক আছে, চলো। প্রত্যেকটা ইঞ্চি ভালো করে দেখো। হ্যাঁ, হ্যাঁ, এই রিমোট গোলাপি হয়ে গেছে। স্যার, এই জলের বোতল আর গ্লাসগুলো। আর এই দেখো বস, অ্যাস্ট্রে আর টেবিলটাও। আর এই আলমারির হ্যান্ডেলটাও। স্যার, হ্যাঁ, বাথরুমের পাইপও গোলাপি হয়ে গেছে। তার মানে এত জায়গায় বিষ লাগানো? হ্যাঁ শালুকে, খুনি একটু জায়গাও ছাড়েনি, প্রত্যেকটা ইঞ্চিতে সে বিষ মাখিয়ে রেখেছে। যেখান দিয়ে মনীষ যাতায়াত করত সেখানেই ও বিষ মাখিয়ে রেখে দিয়েছিল। ওর উদ্দেশ্য একটাই ছিল, যে কোনো পরিস্থিতি আসুক মনীষকে মেরে ফেলো। কিন্তু স্যার, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি? যখন খুনি আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে মনীষকে ও বিষ দিয়েই মারবে, তাহলে ও মনীষের উপর গুলি করা চালালো? স্যার, হতে পারে এই বিষ আর এই গোলাগুলি চলার মধ্যে কোনো সম্পর্কই নেই। দুজন আলাদা আলাদা খুনি আলাদা আলাদা ভাবে মনীষকে মারার চেষ্টা করেছে, আর কাকতালীয় ভাবে একই সময়। এত বড় সংযোগ, এটা কি আদৌ সম্ভব নাকি স্যার? ও কোথায়? স্যার, আপনি কোথায় আছেন? আপনার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। নিখিল, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। আরে, কোথায় চলে গেল সবাই? আপনারা এখানে? আমি তো আপনাদের বলতেই যাচ্ছিলাম স্যার, আমি যখন স্প্রে করতে করতে এই অবধি এলাম তখন আমি এখানে একটা ফুটো দেখতে পাই। আর স্যার, এই ফুটোটা দিয়ে রুম নাম্বার 301-এর সবকিছু পরিষ্কার দেখা যায়। ও, ওয়াল্টার এফোর ওফোর ফুটো করেছে। নিশ্চয়ই এই ফুটোটা মিস্টার কুমার বানানো করিয়েছে, কারণ ও এখানে স্টে করেছিল 301-এ মনীষের ওপর নজর রাখার জন্য। নিখিল স্যার, জলিকে সঙ্গে নিয়ে এসো। শ্রেয়া, মিস্টার কুমারের ফটো দেখাও তো আমাকে। স্যার, এই দেখুন। বুঝতে পারছি না কেন এমন মনে হচ্ছে এর মুখটা আগে কখনো দেখেছি কোথাও।
একে তো পরিচিতদের মধ্যেই দেখেছি, চেনা জানার মধ্যেই হবে। কিন্তু স্যার এই কুমারের তো এখনো আমরা কোনো খোঁজই পাইনি। তারপরেও ওর চেহারাটা যেন কোথায় দেখেছি সুশান্ত। স্যার কি হয়েছে স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? তাড়াতাড়ি বলো, এই ফুটোটা দেওয়ালের এফোর ওপর কে বানাতে পারে এটা? স্যার আমি জানি না, এটা এটা আগে এখানে ছিল না। আগে ছিল না? না স্যার। যাও, এই হোটেলে কেউ কিচ্ছু জানে না, যাও। ওই ফুটোটা নিশ্চয়ই মিস্টার কুমার বানিয়েছে, নিশ্চয়ই কুমার বানিয়েছে মনীষের ওপর নজর রাখার জন্য। কুমার, এবার জানতে পেরেছি আসলে কে এই কুমার। এই গোঁফ দাড়িওয়ালা মিস্টার কুমার আর কেউ নয়, সুনয়না দেবী। আমি কেন এমন কাজ করতে যাব? এটাই তো আমরা জানতে চাই, ঠিক কোন কারণের জন্য আপনি মিস্টার কুমারের ছদ্মবেশ ধরেছিলেন, কি কারণের জন্য করেছিলেন? আমি বুঝতে পারছি না আপনারা কি বলতে চাইছেন। যদি আপনি কিছু বুঝে উঠতেই পারছেন না তো এটুকুই বলে দিন যে আপনি আপনার স্বামীকে হত্যা করলেন কেন? আমি মনীষকে মারিনি, আর কোন স্ত্রী তার নিজের স্বামীকে মারতে পারে কখনো? হ্যাঁ, সিআইডিতে 30 বছরের মধ্যে আমরা অনেক কেস দেখেছি এরকম, যে দুজন জীবন সঙ্গী একে অপরকে মারার জন্য উদ্ধত হয়ে ওঠে। আমাদের মধ্যে এরকম কোনো বিবাদ ছিল না। আমি কি কারণে ওকে মারতে যাব? তাহলে ছদ্মবেশ ধরে ওখানে কেন গিয়েছিলেন? আমি জানতে পেরে গেছিলাম ও মাঝে মাঝেই শহরের বাইরে যাওয়ার অজুহাতে ওই হোটেলেই থাকতো। একবার আমি জিজ্ঞেসও করতে চেয়েছি, কিন্তু ও সত্যিটা বলেনি। আমি সন্দেহ করতাম ওকে, এই জন্য হাতে নাতে ধরতে চেয়েছিলাম ওকে। তাহলে ধরলেন না কেন? দেওয়ালে ফুটো করে এদিক ওদিক দেখছিলেন কেন? আমি দেখতে চেয়েছিলাম যে হোটেলের রুমে মনীষ এমন কি কাজ করে যেটা ও নিজের বাড়িতে করতে পারে না। আমি ছবিও তুলেছিলাম যাতে ও আমার চোখের সামনে মিথ্যে বলতে না পারে। স্যার, আমাদের আর কতক্ষণ বসে থাকতে হবে এখানে? বলেছিলাম না আমাদের মনীষের খুনের পিছনে কোনো হাত নেই। কেউ কোথাও যাবে না, মনীষের খুনি ধরা না পর্যন্ত এখান থেকে কেউ কোথাও যাবে না। হোটেলের 3 তলায় আপনারা 3 জন ছাড়া আর কেউ ছিল না। এই বিশ্বের আইডিয়াটা আপনাদের মধ্যে কারোর হবে, কারণ শুধু আপনারা 3 জনই জানতেন যে মনীষ ওই রুমে আসবে। আমরা 3 জন ছাড়াও ওই ব্যাপারটা জানে। এই ওটা আবার কে? মনীষের সেক্রেটারি দিশা। গুড মর্নিং স্যার। মনীষের সমস্ত হোটেলের বুকিং, মনীষের সব কাজ ওই সামলাতো। এই দিশা কোথায় থাকে? বাবা, আপনারা? সিআইডি। তৃষা দেবী, আপনার বস মনীষের খুনের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করব আমরা। হ্যাঁ অবশ্যই। প্রথমে আপনারা বলুন যে আপনারা কি খাবেন, চা, কফি বা ঠান্ডা? কোনো কিছুই চাই না। আরে কেন খাবেন না আপনারা? বাইরে এত গরম, লেবুর শরবত অন্তত খান। হ্যাঁ, আমার জন্য এই নিন স্যার। না না, লেবুর শরবতই তো, এটা খেয়ে নিন। আপনি নেবেন তো? না থাক। প্লিজ নিন না। আরে লেবুর শরবতই তো এটা। থ্যাংক ইউ। প্লিজ। না। ঠিক আছে, আগে বলুন আমি কি সাহায্য করতে পারি আপনাদের? তৃষা দেবী, আপনার বস মনীষের হোটেলের বুকিং গুলো আপনি করতেন তাই না? হ্যাঁ অবশ্যই। মানে আপনি ভালো করেই জানতেন যে মনীশবাবু দিল্লি যেতেন না, বরং এখানেই হোটেলে থাকতেন। এসব জানা সত্ত্বেও আপনি এই কথাটা ওনার ওয়াইফকে বলেননি? দেখুন, আমার বস মিস্টার মনীষ ছিল, অবশ্যই সুনয়না ম্যাডাম নয়। আর আমাকে উনি যা যা বলেছেন আমি সেটাই করেছি, আর তার জন্যই আমি টাকা পেতাম। এটা আবার কি হচ্ছে? কে যেন আমাকে মারতে আসছে? আমি কিন্তু মেরে দেবো। কি হচ্ছে নাকি? আমি কিন্তু মেরে দেবো। শান্ত হও, শান্ত হও, ফ্রেডি। কি হচ্ছে নাকি এগুলো? ফ্রেডি, কি হলো? সচিন, ফ্রেডি, ফ্রেডি রোড। থামো, থামো। আরে স্যার, এই তৃষা, কি মিশিয়েছিলে তুমি শরবতের মধ্যে? আমি কিছু মেশাইনি।
আমি কোনো বিষ মিশাইনি লেবু শরবতে। আমরা কখন বলেছি তুমি বিষ মিশিয়েছিলে? ফ্রেডি আস্তে ফ্রেডি, বাস, বাস, ফ্রেডি, এক মিনিট। কুইক সচিন, তাড়াতাড়ি চল। ফ্রেডি, ফ্রেডি, কি অসাধারণ ফ্রেডি, কি অসাধারণ আতিথেয়তা তোমার। শরবত খাওয়ানোর বাহানায় বিষ দিয়ে দিলে একটা সিআইডি অফিসারকে। দেখো, আমি কিছু করি, আমার কাছে আসবে না। আমি কোনো বিষ দিইনি কাউকে, দূর হয়ে যাও। আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি। পালাচ্ছ কোথায় তুমি? হ্যাঁ, সিআইডি খুব ভালো করে জানে তোমাদের মতো মেয়েকে শাস্তা করতে। দুই বছর ধরে প্ল্যান করছিলাম আমি মনীষকে মারার জন্য, আর ফাইনালি আমি সাকসেসফুল হই। মনীষ তোমার এমন কি ক্ষতি করেছিল? কি করেছিল? আমার বাবা। আমার বাবা যদি আজকে পৃথিবীতে না থেকে থাকে তার জন্য শুধুমাত্র ওই লোকটা দায়ী, মনীষ। আমার বাবাকে ঠকিয়ে আমার বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেয় ও। আমরা রাস্তায় এসে দাঁড়াই, আমার বাবা আত্মহত্যা করে নিজের প্রাণ দিয়ে দেয়। সেদিনই আমি ঠিক করে ফেলি যে আমি ওই লোকটাকে ছাড়বো না। আর এই জন্য তুমি ওর সেক্রেটারি হও, ওর উপর নজর রাখা শুরু করো। ওকে সেই দিনই তুমি মারার সিদ্ধান্ত নাও যেদিন মনীষের স্ত্রী সুনয়না ওই দিন ওই হোটেলে আসে, যাতে সমস্ত সন্দেহ সুনয়নার উপরে হয়, তাই তো? হ্যাঁ, আর এই কাজটার জন্য আমি জনিকে ঠিক করি আর পুরো 2 লাখ টাকা দেওয়ার কথা দিই। 1 লাখ টাকা কাজের আগে আর 1 লাখ টাকা কাজের পর। আর স্যার, আমার টাকার দরকার ছিল, তাই জন্য আমি রাজি হয়েছি। দায়ে পড়ে আমাকে রাজি হতে হয়েছে স্যার। লোকে একদম ঠিকই বলে, টাকা, লোভ আর প্রতিশোধ মানুষকে এমন অন্ধ করে দেয় যাতে সে একের পর এক অপরাধ করতেই থাকে। তোমরা শুধু মনীষকেই খুন করনি, একজন সিআইডি অফিসারকে প্রাণে মারার চেষ্টা করেছো। এর জন্য তোমরা কঠিন শাস্তি পাবে। নিয়ে যাও এদের। চলো চলো। আরে ফ্রেডি, এখন শরীর কেমন আছে তোমার? এখন ভালো আছি। কপাল আমার খুব ভালো যে আমি একদম ঠিক সময় ডাক্তারের কাছে পৌঁছে গেছিলাম, তা না হলে আজকেই পটল তুলে ফেলেছিলাম স্যার। তুমি কি ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছ যে গ্লাভস পরে ঘুরে বেড়াচ্ছ? স্যার, আজ থেকে যে কোনো জিনিস আমি হাতে গ্লাভস পরে তবেই ছোবো। আরে ফ্রেডি, একজন সিআইডি অফিসারের এত সহজে কিছু হয় না। একটা ছোট্ট ঘটনায় তুমি ভয় পেয়ে গেছো? হ্যাঁ, এখনো কত কিছু হওয়ার আছে, এখনো কত কিছু দেখার বাকি আছে। খুলে ফেলো এই গ্লাভস।